we were able to identify each frequency. We accomplished this with just 30 watts of radio power. If you do this with 1 billion watts, the vibrations are so violent that the entire piano would shake. In fact, the whole house would shake. In fact, the vibrations could be so severe underground that could even cause an earthquake. 21 নভেম্বর শুক্রবার সকাল 10টা 5.7 মাত্রার ভূমিকম্পে ঢাকাসহ বেশ কয়েকটি জেলা কেঁপে ওঠে। সারা দেশ জুড়ে এতে মৃত্যু ঘটেছে 10 জন মতো মানুষের। ঘটনার পর সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকটি পোস্ট আমার নজরে পড়ে। লক্ষ্য করলাম কিছু মানুষ দাবি করছেন ভূমিকম্প হওয়ার সময় তারা অদ্ভুত একটি শব্দ শুনতে পেয়েছিল এবং সেটা সবার ক্ষেত্রে না ঘটলেও বেশ কয়েকজনের একই মতামত লক্ষ্য করেছি। এখন এই স্ট্রেঞ্জ সাউন্ড কিসের ছিল বা কোত্থেকে এসেছে সেটা একটা প্রশ্ন। ক্যারিবিয়ান সিতে হিস্পানিওলা নামে একটি আইল্যান্ড আছে। সেখানে হাইতি নামে একটি জায়গাতে সন 2010-এ 7 মাত্রার একটি ভয়ানক ডেডলিয়েস্ট ভূমিকম্প হয় এবং এতে 2,20,000 মানুষ নিহত হয়েছিল। ইন্টারেস্টিং বিষয় হলো সেখানকার মানুষও সিমিলারভাবে ভূমিকম্প হওয়ার সময় একটি অদ্ভুত শব্দ শুনতে পেয়েছিল। একজন বর্ণনা করে বলেছেন, দ্য আর্থ স্ক্রিমড, মানে মনে হচ্ছিল যেন মাটি চিৎকার করছে, একটি থান্ডারের মতো বা মেঘের গর্জনের মতো শব্দ যা সবকিছু কাঁপিয়ে দিয়েছিল। এখন এর ব্যাখ্যায় যাওয়ার আগে একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে নেই। The mission of the Defense Advanced Research Projects Agency, DARPA, is to make pivotal investments in breakthrough technologies for national security. সন 1958-তে দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্টস নামে একটি এজেন্সি তৈরি করে। আমেরিকার সুরক্ষা বা প্রতিরক্ষার খাতিরে একটি মিশন। আমেরিকার সুরক্ষা বা আত্মরক্ষার স্বার্থে নতুন নতুন টেকনোলজি তৈরি করা, আবিষ্কার করা। তো এরপর ডারপা যেটা করে, বিশেষ করে ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করতে পৃথিবীর আয়োনোস্ফিয়ার নিয়ে স্টাডি করার জন্য অ্যালাস্কাতে একটি রিসার্চ সেন্টার তৈরি করে, যেটির নাম রাখে হাই ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ অরোরাল রিসার্চ প্রোগ্রাম, সংক্ষেপে হার্প। এই পরীক্ষা নিরীক্ষার জন্য তারা বেশ বড় একটি জায়গা দখল করে রেখেছে। বিশাল বড় এই জায়গা জুড়ে রেডিও ফ্রিকোয়েন্সির হাই ফ্রিকোয়েন্সি অ্যান্টেনা লাগানো, যার সাহায্যে ওদের দাবি মতে পৃথিবীর আয়নোস্ফিয়ার নিয়ে ওরা স্টাডি করে। আয়নোস্ফিয়ার আসলে আমাদের পৃথিবীর একটি জাইগান্টিক ক্যাপাসিটর হিসেবে কাজ করে। এটিকে আপনি গ্লোবাল অ্যাটমসফিয়ারিক ইলেকট্রিক্যাল সার্কিট বলতে পারেন। এটি সোলার এনার্জি অ্যাবজর্ব করে, জিও ম্যাগনেটিক ফিল্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করে। কিছু গবেষকদের দাবি অনুযায়ী এই হার্প টেকনোলজি তাদের এই অ্যান্টেনা ব্যবহার করে আর্টিফিশিয়াল ফ্রিকোয়েন্সি তৈরি করে আয়নোস্ফিয়ারকে ম্যানিপুলেট করার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগ, যেগুলোকে আমরা মনে করি, হোক সেটা সুনামি, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, তাদের প্ল্যান মোতাবেক পৃথিবীর যেখানে তারা চায় সেই জায়গা সেট করে সেখানে তৈরি করে। In 1983, I did radio tomography with 30 watts, looking for oil in the ground. I found 26 oil wells over a 9-state area, and 100% of the time was accurate with just 30 watts of power beaming straight into solid rock. HARP uses 1 billion watts beam straight into the ionosphere for experiments. Picture these strings on the piano as layers of the earth. Each one has its own frequency. What we used to do is beam radio waves into the ground and it would vibrate any strings that were present in the ground. We might get a sound back like, and we'd say, that's natural gas. We might get a sound back like, and we say that's crude oil. We were able to identify each frequency. We accomplished this with just 30 watts of radio power. If you do this with 1 billion watts, the vibrations are so violent that the entire piano would shake. In fact, the whole house would shake. In fact, the vibrations could be so severe underground that could even cause an earthquake. এটাই কি সেই কারণ হাইতিতে 2010-এ এবং বাংলাদেশে রিসেন্টলি ঘটে যাওয়া ভূমিকম্পের সময় মানুষেরা অদ্ভুত রকমের সেই আওয়াজ শুনতে পেয়েছিল? সন 2023-এ তুরস্ক এবং সিরিয়াতে 7.8 মাত্রায় যে ভূমিকম্পটি হয়েছিল সেটাও কি মানুষের কৃত্রিম তৈরি করা দুর্যোগ ছিল, যা 55,000 মানুষের জীবন ইনস্ট্যান্টলি কেড়ে নিয়েছিল? সন 2022 এবং 23-এর আফগানিস্তানের ভূমিকম্পগুলো
যা হাজারো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। সেগুলোকে কি আমরা আল্লাহ তাআলার গজব বা প্রাকৃতিক দুর্যোগ বলেই চালিয়ে দেব? 2021-এ কেবলমাত্র একটি লম্বা যুদ্ধ শেষ করেছিল আফগানিস্তান, হয়তো কেবলমাত্র বিজয় উৎসব শুরু করেছিল। 2022 এবং 23-এ পরপর দুটি বড় ভূমিকম্প আসে। অতএব আপনারা এখন আমাকে প্রশ্ন করবেন, ভূমিকম্প বা এই প্রাকৃতিক দুর্যোগ বলে যেগুলোকে আমরা চিনি, সেগুলো কি কারো বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা সম্ভব? তবে আমাদেরকে জানতে হবে, ইতিহাসে জাপানকেও একটা সময় ভূমিকম্পের হুমকি দেওয়া হয়েছিল। নিজের কানেই শুনে নিন। Last year I confronted Heizo Takenaka, the former Japanese finance minister, over why he handed over control of the Japanese financial system to a group of American and European oligarchs. He and his envoy told me that it was because Japan had been threatened by an earthquake machine. I did not believe it at the time. However, when I started exposing some of their doings, I was told by the Japanese security police that because of what I had said on places like Rents.com, that Niigata City was going to be hit by an earthquake. 2 days later, Japan's largest nuclear reactor was the exact epicenter of 2 earthquakes, both 6.8 in magnitude. That was too much of a coincidence for me. So I started doing research and found out about HAARP, H-A-A-R-P. And I realized that they really did know how to make earthquakes. And they do it by shooting a 1 billion watt microwave into the ionosphere, which is the part of the atmosphere that has a lot of energy in it. That pushes the ionosphere up into outer space, and then it rebounds. And the way it rebounds can cause earthquakes. Just like an opera singer can break a glass by singing at a certain level, or by dragging your fingernails on a blackboard, you feel a weird sensation. If they adjust the vibration for the rock underneath their target site, they can do that. The same machine can also heat up subterranean water to cause earthquakes. And remember, a 1 billion watt microwave. What does microwave do to water? It heats it up. Now imagine if you put 1 billion watts into a tropical storm. You could make it much bigger, and you could change the direction it flows in. You know how there's high pressure zones and low pressure zones. Well, high is hot and low is cold. And the hot flows into the cold. And vice versa, and there's more of the cold. So they can heat up an area and cause it to flow into a next door area. In other words, these people are capable of creating the cyclone that hit Myanmar, the tsunami that hit Indonesia, and the earthquake that hit China. পবিত্র কোরআনের সম্পূর্ণ একটি সূরা আছে, সূরা জিলজাল নামে, যেখানে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার নির্দেশে এই বিষয়টি ঘটে মানুষের উপর একটা পানিশমেন্ট হিসেবে। তাই সবাই ভাবে আমাদের দুনিয়াতে কোনো দুর্যোগ আসলে, বিশেষ করে ভূমিকম্প, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব। কিন্তু আমাদের জানা উচিত আমাদের দুনিয়ায় আরো একটি এন্টিটি আছে যে সবসময় সৃষ্টিকর্তাকে অনুকরণ করে, কপি করে আমাদের কাছে সৃষ্টিকর্তা হওয়ার জন্য। সেটা যে শুধু ইবলিশ বা জিন জাতি তাই নয়, মানুষের মধ্যেও এমন আছে। তাদের ভেতরে একজনকে ধরে নিন নমরুদ, এবং কোরআনের সবচেয়ে বেশি যেই ব্যক্তির নাম এসেছে ফেরাউন। এই ফেরো যারা ছিল মিশরে, যারা পিরামিড তৈরি করেছে, পিরামিডেও কিন্তু সেরকমই একটি অ্যান্টেনা ছিল যেরকমটি হার্পের প্রজেক্টে আমরা দেখতে পাচ্ছি। একই সাথে সেটা এনার্জি প্লান্ট ছিল। পিরামিড নিয়ে যতগুলো গবেষণা রয়েছে তার মধ্যে একটি তথ্য হলো তারা আয়নোস্ফিয়ার থেকে ফ্রি এনার্জি নিত, কালেক্ট করত, যেই প্রযুক্তি পরবর্তীতে নিকোলা টেসলা পুনরুদ্ধার করতে চেয়েছিলেন বা সফলতার কাছাকাছি পৌঁছেছিলেন গবেষণা অনুযায়ী, মানে থিওরিটিক্যালি, যেটা প্র্যাকটিক্যালি ইমপ্লাই করা বাকি ছিল। নিকোলা টেসলা দাবি করতেন আয়নোস্ফিয়ার থেকে ফ্রি ইলেকট্রিসিটি, ফ্রি এনার্জি কালেক্ট করা সম্ভব, যেটা মানুষ বিনা পয়সায় ব্যবহার করতে পারবে। সন 1901-এ একটি আইল্যান্ডে তিনি ওয়ার্ডেন ক্লিফ নামে টাওয়ার তৈরি করেছিলেন, সেম অ্যান্টেনা যেটা হার্পে আজকে ব্যবহার হচ্ছে। কিন্তু টেসলার উদ্দেশ্য তো ছিল সেটা মানুষের কল্যাণে ব্যবহার করা, মানুষকে যেন বিদ্যুৎ বিল পে করতে না হয়। তাই জেপি মর্গান যেটা করে সেটা হলো তাকে ফান্ডিং বন্ধ করে দেয়, যার কারণে তিনি এই প্রজেক্টের উপর আর কাজ করতে পারেননি। এরপর একটা সময় বার্ধক্য চলে আসে। মিস্টেরিয়াসলি একটি হোটেল রুমে সন 1943-এ ওনাকে নিহত অবস্থায় পাওয়া যায়, এবং আশ্চর্যজনকভাবে ওনার করা যে রিসার্চগুলো সেগুলো গায়েব হয়ে যায়। অ্যান্ড দেন গেস হোয়াট,
ডারপার হাত ধরে তার ঠিক 15 বছরের মাথায় ডারপা তৈরি হয়, যারা 1990-তে হার্প প্রজেক্ট তৈরি করেছিল উইথ সেম টেকনোলজি অ্যান্টেনার মাধ্যমে আয়নোস্ফিয়ারের সাথে যোগাযোগ স্থাপন করা। মনে রাখবেন, জেপি মর্গ্যান সেই ব্যক্তি যে ফেডারেল রিজার্ভ ব্যাংকের একজন প্রাণদাতা ছিল। অনেকেই সন্দেহ করেছিল নিকোলা টেসলার করা রিসার্চগুলো কোনো এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে গায়েব করে দিয়েছিল এবং নিজেদের কাছে রেখে দিয়েছিল। তারা চায়নি সেগুলো আমজনতার হাতে আসুক, সেই ক্ষমতাকে কেবল নিজেদের করে রাখতে চেয়েছিল। তা না হলে পৃথিবীর ওপর রাজত্ব বা পৃথিবীর খোদা কিভাবে হবে? হয়তো কোনো একটা এলিট সোসাইটি যারা এনশিয়েন্ট ইজিপ্টের বা ফেরাওদের এই বিস্ময়কর প্রযুক্তি সাধারণ মানুষের হাতে যাক সেটা চায় না। তারা চায় না মানুষ মডার্ন স্লেভারি থেকে ফ্রি ইলেকট্রিসিটি ব্যবহার করার মাধ্যমে ওয়ান স্টেপ নিজেকে মুক্ত করুক, এবং যারা চায় দুনিয়ার উপর ক্ষমতা লাভ করার জন্য নিজেদের উদ্দেশ্যে এই শক্তিটিকে ব্যবহার করুক। ভেবে দেখুন নিকোলা টেসলার মূল মন্ত্র কি ছিল? ভাইব্রেশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি, যার দ্বারা পুরো দুনিয়াকে বোঝা সম্ভব বলে তিনি দাবি করতেন। এত বড় একটা শক্তি সিক্রেট সোসাইটি বা কাউন্টার পার্ট অফ আল্লাহ কেন ব্যবহার করবে না, যেটা টেকনোলজির জগতের সবচেয়ে বড় বিস্ময়, যার দ্বারা প্রাচীনরা বিস্ময়কর স্থাপনা তৈরি করতে সক্ষম ছিল। হাইতি এবং বাংলাদেশের মানুষ কি তাহলে সেই ফ্রিকোয়েন্সির শব্দ শুনতে পেয়েছিল যেটা ওয়েভ রিবাউন্ড থেকে উৎপন্ন হয়েছিল? আমাদের কান একটা সার্টেন ওয়েতে সাউন্ড শুনতে পায়, যেটা মাইক্রোওয়েভের ম্যাগনেটিক ওয়েভের সাউন্ড শুনতে পায় না। বিলিয়ন ওয়াটস অফ মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি কোথাও যখন পাঠানো হয় তখন সেটা নিশ্চুপ বিনা শব্দে যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় এফেক্ট ফেলতে পারে। কিছু মানুষ ধারণা করছে বাংলাদেশের ইকোনমিকে ধ্বংস করতে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো যেমন নরসিংদী, নারায়ণগঞ্জ, বাড্ডা, রামপুরা, গুলশান, গাজীপুর লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে সেগুলো ধ্বংস করার লক্ষ্যে এই ভূমিকম্পগুলো তৈরি করছে। আপনি এ ব্যাপারে কি মনে করেন তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। হার্প টেকনোলজি এবং আর্টিফিশিয়াল দুর্যোগ নিয়ে এটি প্রথম পর্ব।